আমরা বছরের পর বছর ধরে কি খাবো কি খাবো না তা নিয়ে কত কথাই তো শুনে আসছি তাই না? কিন্তু এই পরামর্শগুলোর পেছনে যে একটা অবাক করা ইতিহাস আছে সেটা কি আমরা জানি? চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। দেখব কিভাবে পুষ্টিবিজ্ঞানের দুনিয়ায় এমন একটা বিরাট পরিবর্তন আসলো যা আজও আমাদের খাবারের প্লেট সাজিয়ে দিচ্ছে। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হয় যে স্বাস্থ্যকর খাবার নিয়ে আমাদের এতদিনের ধারণাগুলোই একটা ভুলের ওপর দাঁড়িয়ে আছে। কি হবে যদি দেখা যায় আমরা যাকে শত্রু ভেবে এতদিন এড়িয়ে চলেছি আসল কালপ্রিট সে নয় বরং অন্য কেউ? চলুন এই অবাক করা সম্ভাবনাটা নিয়ে একটু গভীরে যাই। এখন তো আমরা লো ফ্যাট খাবারকেই স্বাস্থ্যকর বলে জানি, তাই না? কিন্তু ব্যাপারটা কিন্তু সব সময় এমন ছিল না। বিশ্বাস করবেন, একটা সময় ছিল প্রায় ১০০ বছর ধরে যখন ওজন কমানোর জন্য ঠিক উল্টো বুদ্ধি দেওয়া হতো। তখন কিন্তু আসল ভিলেন ছিল শ্বেতসার বা স্টার্চ, মানে আমাদের ভাত, রুটি, আলুর মতো খাবারগুলো। এই পুরো গল্পের শুরুটা হয়েছিল উইলিয়াম ব্যান্টিং নামের একজনকে দিয়ে। ভদ্রলোক তার নতুন ডায়েট প্ল্যানে এতটাই অবিশ্বাস্য ফল পেয়েছিলেন যে সেটা নিয়ে একটা বই লিখে ফেলেন। আর সেই বই এত জনপ্রিয় হলো যে ইউরোপ আমেরিকায় ডায়েটিং করার আরেক নাম হয়ে গেল ব্যান্টিং করা। ভাবা যায়, ব্যাপারটা এতটাই ছড়িয়ে পড়েছিল যে কয়েক দশক ধরে নামকরা ডাক্তাররা আর মেডিকেল বইগুলো মোটা হওয়ার একটাই সমাধান বাতলে দিচ্ছিল: কার্বোহাইড্রেট খাওয়া কমা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্যান্টিংকে যা যা খেতে বারণ করা হয়েছিল সেগুলো হলো রুটি, আলু, সিরিয়াল, মিষ্টি, মানে ঠিক সেই শ্বেতসার আর চিনি জাতীয় খাবারগুলো যেগুলোকে এখন অনেক ডায়েট চার্টের ভিত্তি ধরা হয়। আর অন্যদিকে তাকে খেতে বলা হয়েছিল মাংস, মাছ আর সবুজ শাকসবজি। একদম আজকের ধারণার উল্টো, তাই না? আর এই ধারণাটা যে কতটা গেঁথে গেছিল তার প্রমাণ পাওয়া যায় ১৯৫০-এর দশকেও। তখনকার একজন বিখ্যাত স্থূলতা বিশেষজ্ঞ ডক্টর হেলব্রুচ একদম সাফ সাফ বলে দিয়েছিলেন, আসল অপরাধী হল রুটি এবং মিষ্টি জাতীয় খাবার। মানে তখনও পর্যন্ত চিকিৎসা জগতের কাছে ছবিটা একদম পরিষ্কার ছিল, ওজন বাড়ার জন্য দায়ী কার্বোহাইড্রেট, চর্বি নয়। কিন্তু ঠিক এর পরেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। বিজ্ঞানের জগতে এমন একটা নতুন তথ্য উঠে আসে যা রাতারাতি আমাদের খাবারের প্লেট থেকে ভিলেনের নামটাই বদলে দেয়। শ্বেতসারের জায়গা দখল করে নেয় এক নতুন শত্রু। ২০ শতকের মাঝামাঝি সময়ে হার্ট ডিজিজ বা হৃদরোগ একটা বিশাল আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা পাগলের মতো এর কারণ খুঁজতে শুরু করেন। আর ঠিক তখনই অ্যানসেল কিজের মতো কিছু গবেষক আঙুল তুললেন এক নতুন ভিলেনের দিকে: খাবারের চর্বি, বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট। আর এই বদলটা ছিল, মানে এক কথায় বলতে গেলে 180 ডিগ্রি উল্টো। কয়েক দশকের মধ্যেই পুরো পরামর্শটাই পাল্টে গেল। আগে যা খেতে বলা হতো সেটাই হয়ে গেল নিষিদ্ধ, আর যা ছিল নিষিদ্ধ সেটাই হয়ে গেল স্বাস্থ্যকর। রুটি, ভাত, পাস্তার মতো খাবারগুলো চলে আসলো ফুড পিরামিডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, আর বেচারা মাংস, ডিম, মাখন এরা সব ভিলেন হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, একটা বিতর্কিত বৈজ্ঞানিক তত্ত্ব কিভাবে রাতারাতি জাতীয় স্বাস্থ্য নীতিতে পরিণত হলো? আসলে অ্যানসেল কিজের তত্ত্বটা মিডিয়ার কারণে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতো বড় বড় সংস্থাও এর পক্ষে দাঁড়ায়। আর এর ফল, যথেষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও সরকার ঘোষণা করে দিল যে কম চর্বিযুক্ত খাবারই হল সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি। এই যে পুরো একটা দেশকে তাদের খাদ্যাভ্যাস আমূল বদলে ফেলতে বলা হলো, এটা তো আসলে একটা বিশাল সামাজিক পরীক্ষা, তাই না? তো এই নেশন ওয়াইড ডায়েট এক্সপেরিমেন্টের ফলাফলটা কি হলো? চলুন এবার একটু ডেটার দিকে তাকাই। প্রথমেই বলি, মানুষ কিন্তু সরকারের কথা শুনেছিল। ডেটা বলছে ১৯৭০ থেকে ২০০০ সালের মধ্যে আমেরিকানরা তাদের খাবারে চর্বির পরিমাণ ৪৫% থেকে কমিয়ে ৩৫%-এ নিয়ে আসে। তার মানে লো ফ্যাট আন্দোলনটা কিন্তু সফল হয়েছিল। মানুষ আসলেই চর্বি খাওয়া কমিয়ে দিয়েছিল। কিন্তু আসল টুইস্টটা ঠিক এখানেই। যে সময়টাতে মানুষ চর্বি খাওয়া কমাচ্ছিল, ঠিক সেই সময়েই স্থূলতা বা ওবেসিটির হার বেড়ে গেল দ্বিগুণেরও বেশি। ভাবুন, ১৯৭০-এর দশকে যেটা ছিল প্রায় ১৪%, ২০০৪ সাল নাগাদ সেটা গিয়ে দাঁড়ালো ৩৩%-এরও ওপরে। মানে চর্বি খাওয়া কমল, আর উল্টো দিকে মানুষ মোটা হতে শুরু করল হু হু করে। শুধু তাই না, হৃদরোগের কথা ভাবুন। হ্যাঁ, এটা ঠিক যে ভালো চিকিৎসার কারণে হার্ট অ্যাটাকে মৃত্যুর হার কমেছিল, কিন্তু রোগের প্রকোপ তো কমেনি। বরং ১৯৭৯ থেকে ২০০৩ সালের মধ্যে হৃদরোগের চিকিৎসা নেওয়ার হার বেড়েছিল ৪৭০%। তার মানে যে রোগ ঠেকানোর জন্য এত কিছু করা হলো, সেই রোগের মূল সমস্যাটা তো আসলে কমেইনি। তো এই লো ফ্যাট এক্সপেরিমেন্টের ব্যর্থতা আমাদের আবার সেই পুরনো প্রশ্নেই ফিরিয়ে আনছে। আমরা কি শুরু থেকেই ভুল শত্রুর পেছনে দৌড়াচ্ছিলাম?
মনে হচ্ছে এবার সময় হয়েছে আসল সন্দেহভাজন, মানে সেই কার্বোহাইড্রেটকে আবার কাঠঘড়ায় তোলার। এখানেই আসছে আরেকটা তত্ত্ব, কার্বোহাইড্রেট ইনসুলিন হাইপোথিসিস। তত্ত্বটা খুবই সহজ। যখন আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে চিনি, ময়দা, সাদা চাল বা আলুর মতো জিনিস খাই, তখন আমাদের শরীরে ইনসুলিন হরমোন বেড়ে যায়। আর এই ইনসুলিনের কাজই হলো শরীরকে বলা চর্বি জমাও। তার মানে এই তত্ত্ব বলছে মোটা হওয়ার আসল কারণ হয়তো বেশি ক্যালোরি খাওয়া নয়, বরং ভুল ধরনের ক্যালোরি খাওয়া, যা আমাদের শরীরের হরমোনাল সিস্টেমটাকেই গণ্ডগোল করে দেয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, বিজ্ঞানীরা কেন বছরের পর বছর ধরে শুধু চর্বি আর কোলেস্টেরল নিয়ে পড়ে রইলেন? এর একটা দারুণ ব্যাখ্যা আছে, যাকে বলে স্ট্রিট লাইট এফেক্ট। ব্যাপারটা অনেকটা এমন যে একজন লোক তার চাবি হারিয়েছে অন্ধকারে, কিন্তু খুঁজছে ল্যাম্প পোস্টের নিচে। কেন? কারণ সেখানেই আলো আছে। কোলেস্টেরল মাপাটা সহজ ছিল, তাই সব গবেষণা আর মনোযোগের আলোটা ওটার উপরেই ফেলা হয়েছিল। আসল অপরাধী যে অন্ধকারে অন্য কোথাও লুকিয়ে থাকতে পারে, সেদিকে হয়তো কেউ তাকায়নি। তো এই পুরো ইতিহাসটা জানার পর শেষে এসে একটাই বড় প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। খাদ্যাভ্যাস নিয়ে গত 50 বছর ধরে যে পরামর্শ আমাদের দেওয়া হয়েছে, যে সরকারি নীতি তৈরি হয়েছে, সেটা কি আসলেই একটা বিরাট ভুলের উপর দাঁড়িয়েছিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের জন্য হয়তো ভীষণ জরুরি।